এনসিপি কোন গায়ের বাছুর? কয় পার্সেন্ট লোক আছে তাদের? হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। কমিউনিস্ট পার্টির নাম থাকবে, অন্যান্য ইসলামী দলগুলোর নাম খালি এরা কারা? একটা বিশেষ গোষ্ঠীর ক্ষমতা কক্ষিগত করার জন্য এবং একটা বিশেষ দেশের অর্থনৈতিক এবং সামরিক স্বার্থ রক্ষা করার জন্য। আমরা দেখেছি যে অনিল ইমেনের সরকারও তারা 5 বছর ক্ষমতা আসার একটা ইচ্ছা নিয়ে এসেছিল। ইলেকশনে যদি মানুষ বিএনপিকে ভোট দেয়া দেয়, আপনারা যদি ভোটটা যারা এইসব সংশোধন চাইতেছেন তারা যদি 2%, 3%, 1%, 7% ভোট পান, আর মানুষ যদি বিএনপিকে 60% সিট দেয়া দেয়, পার্লামেন্ট সিট, এটা আপনি মানবেন না? আপনি তাই তো এই মৌলানা সাহেবরা বলতেছে যে ইসলামিক সংবিধান এখনো দেখতেছি, কোরআনের সংবিধান হবে, মৌলানা সাহেবরা বলে, তাহলে দিয়ে দেন, এটা তো সবচেয়ে ভালো। আমি তো সবটাতে বলি এই যে সংবিধান পর কোরআন শরীফ না, যে নিশ্চয়ই করা যাবে, কিন্তু কোরআন শরীফ রেখে যদি সংবিধান করতে হয়, শরিয়া আইন করতে হয়, দেয়ার মাস্ট বি ইলেকশন। বাংলাদেশের মানুষ যদি মেজরিটি সিট দেয়া ধর্মভিত্তিক দলগুলোকে বলে ইয়েস কোরআন হবে সংবিধান, আমি মানি, যান ইলেকশনে, এছাড়া তো কোনো পথ নাই রে ভাই। এই পথ তো আপনাকে মানতে হবে, তা না হইলে তো ওই যে নাসি ওরা নেতা হবে, যে কি নাম, সারফিজ না কি নাম ছেলেটা, সার্জিস আর হাসনাত আব্দুল্লাহরা নেতা হবে। 16 জন মানুষের 33 জন জনতা হয়, তাদের নামটা ইউনূস সাহেব আগে কয়, মাথার উপরে কয়, এরপরে কয় বিএনপি, পরে কয়, এরপরে কয় জামাত, পরে কয় বিএনপি, তাও বিএনপি মিটিং এ যায়। আপনি দেখেন ওই যে এখন যে লিস্টে আপনি দেখাইলেন, বিএনপি না, জামাত হ্যাঁ, আর এনসিপি হ্যাঁ। হুইজ এনসিপি? কোন গায়ের বাছুর? এনসিপি কোন গায়ের বাছুর? কয় পার্সেন্ট লোক আছে তাদের? 40টা লোক আছে, 40টা অফিস আছে বাংলাদেশে রেজিস্ট্রেশন নেওয়ার মতো। তাহলে ইউনূস সাহেব তাদেরকে মাথার উপরে তো কেন? কমিউনিস্ট পার্টি কেন? জাসদ, মুস্তাকদের পার্টি তো তাদের চেয়ে বড়। মুস্তাকদের দলটা এখন করে জাসদ ভাঙ্গিয়া 3 টুকরা হচ্ছে, তাও তো মুস্তাকের দল ওদের চেয়ে বড়। তাহলে এনসিপি কে কেন দেখানো হয় মূল দলের মধ্যে, তাদের এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন নাই? এইগুলা চক্রান্ত না? এই চক্রান্তের মধ্যে আমরা পড়বো নাকি? আবার পড়বো এই চক্রান্তের মধ্যে। আপনি যে বিচার চাইতেছেন, যে মুস্তাক বিচার চায়, আমিও বিচার চাই, তাহলে সব বিচার চায় কিন্তু বাংলাদেশের মানুষ। সব বিচার বুঝেন? সব বিচার বুঝেন আপনি? 5ই আগস্টের যে বিচার সব চান, সব বিচার বুঝেন? শুধু ছাত্র মারা গেছে, শুধু শিশু মারা গেছে, আর কেউ মারা যায় নাই? বাংলাদেশে পুলিশের মায়ের চোখের জল নাই? পুলিশ বাংলাদেশের নাগরিক না? তার হত্যার বিচার হবে না নাকি চান না? ধন্যবাদ। আপনি একটু বিশ্রাম নিন। আমি জনাব মুস্তাক হোসেনের কথা শুনে আবার আমরা অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে। আমার একটি চমৎকার একটি পয়েন্ট উত্থাপন করেছেন। কেন এই তুলনামূলক চিত্র আমরা দেখলাম, এখানে কেন অন্য কোনো রাজনৈতিক দল নাই? এই প্রশ্নটি উত্থাপন করেছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি। তো এখানে বাংলাদেশের আর বড় রাজনৈতিক দলগুলো কোথায়? ইভেন আপনার রাজনৈতিক দলটিও বা কোথায়? জাতীয় পার্টি কোথায়? আওয়ামী লীগ তো না হয় কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হয়েছে। তো বাংলাদেশে তো আরো অন্যান্য রাজনৈতিক দল আছে এবং নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এটা তো নির্বাচন কমিশন বা ঐক্যমত কমিশন দেয়নি, এটা তো একটা পত্রিকাতে দিয়েছে। আমি পত্রিকার দৃষ্টিভঙ্গিটির কথাই বলছি। পত্রিকার বিবেচনা, সেটা তো আমাদের বিবেচনা না, আমাদের ইউনূস সাহেবের বিবেচনা। ইউনূস সাহেব প্রথম কথা বলে এনসিপির সাথে, এনসিপির দাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেটা হতে পারে, কারণ আমরা দেখলাম যে তিনি যে পদত্যাগের হুমকি দিলেন, তারপর প্রথমবারই দেখা করলেন এই 3 দলের সাথে, বিএনপি, জামাত এবং এনসিপি। এনসিপি আগেও দেখা করেছে, আনুষ্ঠানিকভাবে তো দেখা করেছে, সেটা একটা বিবেচনা করছে। কাজেই আমাদেরও মতামত আছে, সেটা হয়তো অন্যভাবে পত্রিকায় এসছে, কোনো পত্রিকায় আসছে। আমি মুস্তাককে ভাইয়া তোমাকে যদি জিজ্ঞাসা করি, মুস্তাক, এই যে হাসনাত ছেলেটা যে নাটক করলো, 150 লোক নিয়ে মিছিলে গেল, তাকে কে নিল? ওই যে আমি সব সময় বলি,
রশিদ উদ্দিনের গান, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। হাসনাতকে দিয়ে মিছিলটা করাইছে না, 150 লোকের, যে গরমের মধ্যে মিছিল করে আইসা বট গাছের নিচে দাঁড়াও, আমি তোমার জন্য ঠান্ডা পানি পাঠাইতেছি। এই ঠান্ডা পানি খাওয়ায় মিছিলটা করতেছেন 150 লোকের। 150 লোকের মিছিল করতে পারে না যারা, 5টা রিক্সাওয়ালা দাঁড়াইলে 500 মানুষ হয় বাংলাদেশে। তাদেরকে 1 নম্বরে ডাকে আমি পদত্যাগ করব। এত বিশ্বস্ত তারা। একটা বাচ্চা ছেলে, আমার ছোট ছেলের চেয়েও ছোট যে ছেলেটা, যার এখনো নাক টিপলে দুধ বেড়ে যাদের, এদের এত গুরুত্ব বাংলাদেশে কেন? কি কারণটা কি? আন্দোলন করছে, সংগ্রাম করছে, কে গুলি খাইছে? তুমি তো সংগ্রাম করে জীবন শেষ। আমি তো বললাম কমর জাহাঙ্গীরের মতো লোক মৃত্যুবরণ করছে মারি খায়া, মিলিটারির মারি খায়া। কথাটা ঠিক না ঠিক? দেখো তোমার কি এই চান্দে চান্দে তোমার শরীরে ব্যথা হয় কিনা তুমি নিজের চিন্তা করো। কিন্তু মুস্তাক, ওই তুমি তো যখন আন্দোলন জয়ী হয়েছে 90 সনে, তুমি তো গিয়া বলো না আমারে মন্ত্রী বানাও। 71 সনে যুদ্ধ করে সিরাজুল আলম খানরা যখন আসছে, যাদের উচ্চতা ছিল হিমালয়ের সমান, সিরাজুল আলম প্রশ্ন করতে চেয়েছিলেন জনাব মুস্তাককে, জনাব ফজলুর রহমান। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চেয়েছিলাম এটা, যে তোমাদের পার্টির নাম থাকবে না কেন? কমিউনিস্ট পার্টির নাম থাকবে, অন্যান্য ইসলামী দলগুলোর নাম খালি। এরা কারা? কেন এনসিপির প্রেসিডেন্টের কাছে বা আহ্বায়কের কাছে ইউনূস সাহেবের মনের দুঃখ মনে রইল রে, বুঝলেন না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। হুমায়ুন আহমদের গান গায় কেন? ওর কাছে কেন মনের দুঃখ কখন লাগে যা আমি পদত্যাগ করব? এই নাটকগুলাকে তাহলে তাদের গুরুত্ব কত? এই গুরুত্ব দিয়ে তো দেশটাকে শেষ করা হচ্ছে। এই ছেলেরা যদি খুব ভালো হইতো, আমি এদেরকে মাথায় বাপ ডাকতাম, এদেরকে এখন আব্বা ডাকতে রাজি, আমি বাপ ডাকতাম। কিন্তু এদের যে চরিত্রের যে প্রমাণ আমি বা বাংলাদেশের মানুষ পাইছে এদের চরিত্রের, সচিবালয় গুলাতে কয়দিন গেছো? 90-এর পরে কতদিন গেছো মুস্তাক, যে আমারে ডিসি বদলি করার জন্য 5 লাখ টাকা দাও? কি হইতেছে না দেশে? সমস্ত ইউএনও অফিসে গিয়ে এনসিপির নামে বলেন, ওই সঞ্চালক কি সমন্বয়কের নামে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একদম এসিল্যান্ড, ইউএনও অফিস, ডিসি অফিস থেকে দৌড়িয়া যত কন্ট্রাক্টরি অফিস আছে, সচিবালয় থেকে দৌড়িয়া সব জায়গাতে বসে আছে এরা। এইটা একটা দেশ বানাইছি আমরা, এইটা একটা আন্দোলন করে আমরা এই ফসল ফাইলাম। যে কারণে আমি প্রত্যেক দিন বলি, কি করলাম ভাই? গাজীর গীত গায়া 5 টাকা কামাই করলাম, 1.5 টাকা খায়া। বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে সমস্ত জায়গায় এখন স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি করছে এবং ক্ষমতা জাহির করছে বিএনপির লোকজন। আচ্ছা, বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, বিএনপির লোকজনের সৈন্য শাস্তি পাওয়া উচিত যারা চাঁদাবাজি করছে। আমরা তাদেরকে ধরেন সবকে। বিএনপি তো বড় দল, সবাইকে থামানো যাবে না। আর বিএনপি যদি এত খারাপ কাজ করে তা ইলেকশন দেন, মানুষ বিএনপিকে ভোট দিবে না। দেন, ইলেকশনটা দেন না কেন? জি, আমরা শেষ করব। জনাব মোস্তাক হোসেন, আপনার আমি যেটা যে বিষয়গুলো আলোচনা সূত্রপাত করেছেন, আজকে আমরা মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদী শাসনের কে মোকাবেলা করার নামে মুক্তিযুদ্ধকে আক্রমণ করার যে রাজনীতি, সেটাকে অবশ্যই বিরোধিতা করব। এটা আমাদের জাতীয় অস্তিত্বের প্রশ্ন। এবং এক্ষেত্রে জামাত ইসলামী এখনো পর্যন্ত তাদের সম্পর্কে আমাদের যে মূল্যায়ন ছিল, 24-এর পরে আমরা ভেবেছিলাম তারা এই সুযোগ নিয়ে সেই মূল্যায়নটাকে বদল করতে আমাদের সাহায্য করবে। তারা কোনো রকম সংশোধন হয়নি, বরঞ্চ এখন প্রতিবাদী ছাত্রদের উপর তারা আক্রমণ করে তারা তাদের পুরনো চেহারা দেখাচ্ছে। এর বিরুদ্ধে অবশ্যই আন্দোলনের সেটা যে কোনো পর্যায়ে আন্দোলন চলে যেতে পারে, এটাকে শেয়ার করতে হবে। আর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, তারা তাদের প্রতিও মানুষের একটা অকুণ্ঠ সমর্থন ছিল, কিন্তু তারা অকুণ্ঠ সমর্থনটাকে ব্যবহার করছে একটা বিশেষ গোষ্ঠীর ক্ষমতা কক্ষিগত করার জন্য এবং একটা বিশেষ দেশের অর্থনৈতিক এবং সামরিক স্বার্থ রক্ষা করার জন্য। কাজে উনি যদি পরে বলেন যে আমি রাজনীতি বুঝি না, কাজে এগুলো করে ফেলেছি, এগুলোতে কিন্তু ক্ষমা হবে না। কাজে এখন আমরা বলছি, আপনার মাধ্যমে বলছি, নির্বাচন অনুষ্ঠান করা এবং প্রয়োজনীয় সংস্কার করা, বিচার কাটতে গতি দেওয়া, এর বাইরে অন্যান্য বিষয় থেকে তাদেরকে তাদের যে লক্ষ্যবস্তুটাকে সুনির্দিষ্ট করা, সংকুচিত করে আসা উচিত। এবং সবার আগে
নির্বাচন সম্পর্কে অনিশ্চয়তা আছে, সেই অনিশ্চয়তাটা কাটিয়ে ফেলা উচিত। আজকে সেনাপ্রধানকে কেন বলতে হয় নিয়ম ভঙ্গ করে যে ডিসেম্বর নির্বাচন হবে? উনি কেন বলতে বাধ্য হলেন? উনার মতামত কেন নেওয়া হচ্ছে না? বিশেষ করে এই যে আমাদের নিরাপত্তার প্রশ্নে মিয়ানমারের সীমান্ত অঞ্চলে কি ঘটছে, একজন তো সামরিক উপদেষ্টা আছেই সরকারের, একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, যার আন্তর্জাতিক পর্যায়ে অনেক দায়িত্ব পালন করেছে জাতিসংঘের, তাকে গণঅভ্যুত্থানের পরপরই সামরিক উপদেষ্টা করা হয়েছে, যে কাজটি করতেন আওয়ামী লীগ সরকারের তারেক সিদ্দিকী, যেন একটা যোগাযোগ করার জন্য। তাকে কোনো রকম কনসার্ন না করে বিদেশ থেকে একজনকে এনে এই যে নিরাপত্তা উপদেষ্টা করা হলো, সংকটটা সেখানেই শুরু হলো। সামরিক বাহিনীর সাথে, যেই সামরিক বাহিনী 24-এর গণঅভ্যুত্থানের একজন বৈধ অংশীজন, আপনি তাকে দেশের আইন মেনেই যোগাযোগ রক্ষা করবেন না কেন আস্থায় নেবেন না? তাকে আপনি চাকরিজীবী হিসেবে বিবেচনা করলে তো হবে না। এইগুলো সমাধান করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, আজকে আপনি আমলারা বিদ্রোহ করতে পারে, আমলারা মিছিল করতে পারে, পুলিশ বিক্ষোভ করতে পারে, কিন্তু যারা প্রতিরক্ষা বাহিনীতে আছে তাদের কথাও শুনতে হবে। তাদের বিক্ষোভ করার প্রয়োজন নেই, আমরা চাইও না। তারা আন্দোলন মিছিল করার প্রয়োজন নেই, কিন্তু তাদের তো বৈধ সংযোগ আছে, নিরাপত্তা সামরিক উপদেষ্টা আছে, এবং মহামান্য রাষ্ট্রপতি বলুন, মাননীয় প্রধান উপদেষ্টা বলুন, তাদের সঙ্গে তাদের কথা বলার ফোরাম আছে। সেই ফোরামে তারা কথাও বলেছে, কথা বলার পরেও তাদেরকে গ্রাহ্য করা হচ্ছে না। এটা কিন্তু আমাদের দেশে অস্থিতিশীলতা এবং গোলযোগের সূত্রপাত ঘটাবে। কাজেই এগুলো সমস্ত কিছু মিনিমাইজ করে আমরা যেই কারণে ডক্টর ইউনূসকে সমর্থন করেছি, দেশটাকে একটা স্বাভাবিক অবস্থায় এনে একটা সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাবে, এবং সংস্কারের এজেন্ডাগুলো ওপেন হবে। সবগুলো সমাধান হবে না, এজেন্ডা ওপেন করা হয়েছে, খুবই ভালো, একটা ঐতিহাসিক কাজ হয়েছে মনে করি। সবগুলো আমরা একমত না হলেও এগুলো ডায়ালগ চলবে, এবং সংস্কারের ডায়ালগগুলো জারি রাখার জন্য একটা ফোরাম করা দরকার। সেই ফোরামে সংসদ নির্বাচন হওয়ার পরেও সেটা চলবে, এবং সংসদের অনুমোদন দিয়ে সেটা কাজগুলো করবে। আর যেগুলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার, সেই সংস্কারগুলো ঐক্যমতের ভিত্তিতে কোনোটা অর্ডিন্যান্স দিয়ে হবে, কোনোটা প্রশাসনিক সিদ্ধান্তে হবে, এবং অর্ডিন্যান্স যদি ঐক্যমতের ভিত্তিতে হয়, আগামীতে যারাই নির্বাচিত হয়ে আসবে তারা সেটা অনুমোদন করবে। যেভাবে বিচারপতি শাহাবুদ্দিনকে তার সরকার অনুমোদন দেওয়া হয়েছে এবং তাকে বিচারালয় ফেরত যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, সেটা ঐক্যমতের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন দায়িত্ব নিয়েছিলেন। নির্বাচনে জয়লাভ করার পরে শুধু বিএনপি নয়, বিএনপি, আওয়ামী লীগ, এমনকি জাতীয় পার্টিও সমর্থন করে সেটা করেছে। কাজে এইরকম উদাহরণ তো আমাদের আছে। কাজে অন্য কিছু যদি এজেন্ডা থাকে সেটা কিন্তু এখনই তাদেরকে বন্ধ করা উচিত। কারণ আমরা দেখেছি যে অনিল ইমেনের সরকারও তারা 5 বছর ক্ষমতায় আসার একটা ইচ্ছা নিয়ে এসেছিল, কিন্তু আগস্ট মাস 2007-এ সারা দেশে ব্যাপক ছাত্র বিদ্রোহ হয়েছে। সামরিক বাহিনীর বাড়াবাড়ির কারণে, প্রচণ্ড ছাত্র বিদ্রোহের কারণে সেই তৎকালীন ডক্টর ফখরুদ্দিনের সরকার সিদ্ধান্ত বদল করলেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হলো, এবং উপদেষ্টা পরিষদকে তারা রদ বদল করলেন। যেই সমস্ত উপদেষ্টারা 5 বছর থাকার জন্য চেষ্টা করছিলেন বা ছাত্রদের উপর অত্যাচারের জন্য দায়ী, তারা তো দায়িত্ব ছেড়ে দিলেন। কাজে এখন ডক্টর ইউনূসকে বলবো, এই ধরনের রাজপথে কোনো গোলযোগ হয়নি, কিন্তু এই যে জামাত ইসলামী যেটা শুরু করেছে সেই উস্কাই তারা দিচ্ছে। কাজেই এটা এখনই তিনি বিদেশ থেকে ফিরে এসে সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, ঐক্যমত কমিশনকে কাজটা ত্বরান্বিত করুন, এবং বিচার হয়তো শুরু হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু তারপরে আমার মনে হয় নির্বাচনের তারিখ ঘোষণা করলে আজকে বিএনপি বা আমরাও এই সমস্ত বিষয়ে আপত্তি করছি, অনেকগুলোই সমাধান হবে, সমঝোতা হবে, এটা খুব একটা বাধা হবে না। অনেক ধন্যবাদ জনাব মোস্তাক হোসেন আপনাকে। আপনার সমাপনী বক্তব্য অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার সমাপনী বক্তব্য, আমরা অনুষ্ঠান শেষ করব। আপনার সমাপনী বক্তব্য এখন এটাই, মুস্তাকের কথা আমার খুব ভালো লাগে। তো আমার অনুযোগ প্রতিম এবং রাজনীতি করে আসা মানুষ, এদের আমি তার সাথে এই কথাগুলো, শেষ কথাগুলো আমি একমত, কিন্তু আমাদের ভাইদের মধ্যে কোনো ডিফারেন্স হবে না, কারণ আমরা অনেক ত্যাগ করে এই দেশটাকে সৃষ্টি করছিলাম। আমি আপনাকে বলি, উচিত হলো একটা নির্বাচনের ডেট ঘোষণা করা, রোড ম্যাপ, তাইলেই কিন্তু এইসব জিনিস থামিয়ে যাবে নির্দিষ্টভাবে, এবং যতটুকু সম্ভব সংস্কার করা, যে সংস্কারগুলো আমরা সবাই একমত।